অনেক সময় এমন হয় তাই না, যে হঠাৎ করে কিছু বলতে হচ্ছে একদম অপ্রত্যাশিতভাবে। হ্যাঁ, যেমন ধরুন মিটিংয়ে বস কিছু জিজ্ঞেস করে বসলেন বা লিফটে কোনো সহকর্মীর সাথে কথা বলতে হলো। ঠিক। অথবা চাকরির ইন্টারভিউ বা হয়তো কোনো অনুষ্ঠানে হঠাৎ করে টোস্ট দিতে বলা হলো। এইসব মুহূর্তগুলো কিন্তু বেশ চাপের। অবশ্যই। তো আজ আমরা ম্যাট অ্যাব্রাহামসের লেখা থিঙ্ক ফাস্টার টক স্মার্টার বইটার কিছু অংশ নিয়ে কথা বলবো। মানে এই যে তাৎক্ষণিক বা অপ্রত্যাশিত পরিস্থিতিতে কথা বলার যে দক্ষতা, সেটা নিয়ে কিছু আলোচনা করা যাক। ঠিক, আমাদের আজকের লক্ষ্যটা হলো এই ধরনের পরিস্থিতিতে কিভাবে একটু আত্মবিশ্বাসের সাথে আর পরিষ্কারভাবে কথা বলা যায় হুম। সেই বিষয়ে কিছু কার্যকরী আইডিয়া আর কৌশল নিয়ে কথা বলা, বিশেষ করে ওই যে টেনশন বা উদ্বেগ হয় সেটা কমানো। হ্যাঁ, ওই উদ্বেগটা। হ্যাঁ, আর ওই একদম নিখুঁত হতে হবে এই চিন্তাটা থেকে বেরোনো, আর এই পরিস্থিতিগুলোকে আসলে একটা সুযোগ হিসাবে দেখা, এই মানসিকতাটা খুব জরুরি। একদম। আচ্ছা, শুরুতে একটু ভাবি, এই হঠাৎ কথা বলার চ্যালেঞ্জগুলো আসলে কীরকম? ধরুন, মিটিংয়ে অন্য কিছু ভাবছি আর তখনই আমার মতামত চাওয়া হলো। হ্যাঁ, বা ধরুন অনুষ্ঠানে একদম প্রস্তুত নই, কিন্তু কিছু বলতে বলা হলো। এই চাপটা কিন্তু মানে বেশ ভালোই অনুভূত হয়। আর শুধু কি মানসিক চাপ, শারীরিক প্রতিক্রিয়াও তো হয়। ওহ, অবশ্যই। বুক ধড়ফড় করা, হাত কাঁপা, গলা শুকিয়ে যাওয়া, এগুলো তো খুবই সাধারণ। হুম। আর এর ফলে কি হয়, অনেক সময় আমরা অপ্রাসঙ্গিক কথা বলে ফেলি বা ইতস্তত করি। অথবা একদম চুপ, মানে কিছুই বলতে পারলাম না। ওই যে মাইকেল বের ঘটনাটা যেমন। হ্যাঁ, ঠিক মনে করিয়েছেন। এক অনুষ্ঠানে টেকনিক্যাল গন্ডগোলের জন্য টেলিপ্রমটা ছাড়া বলতে গিয়ে উনি প্রায় কথাই বলতে পারেননি, শেষে তো স্টেজ থেকেই নেমে যেতে বাধ্য হলেন। তার মানে এটা শুধু ব্যক্তিগত অস্বস্তির ব্যাপার নয়, এর কিন্তু বেশ কিছু অন্য ফলও হতে পারে। আত্মবিশ্বাস কমে যায়, লোকে ভুল বুঝতে পারে। এমনকি চাকরির সুযোগও হাতছাড়া হতে পারে। ওই বইটাতে ক্রিস বলে একজনের উদাহরণ ছিল না, যার দারুণ আইডিয়া ছিল কিন্তু মিটিংয়ে ঠিকমতো বলতে পারলেন না। হ্যাঁ, আর চাকরিটাই চলে গেল। ঠিক, পরে কিন্তু সেই আইডিয়াটাই অন্য একজন কাজে লাগিয়ে সফল হয়েছিলেন। ভাবা যায়, এতেই বোঝা যায় এই দক্ষতাটা কতটা দরকারি। কিন্তু প্রশ্ন হলো, এই যে উদ্বেগটা হয়, মানে নার্ভাসনেস, এটা সামলানো যায় কি করে? এটাই তো মনে হয় সবচেয়ে বড় বাধা। একদম। আর বইটাতে উদ্বেগ বা অ্যাংজাইটি ম্যানেজমেন্টের কিছু বেশ ভালো কৌশলের কথা বলা আছে। দেখুন, প্রথমেই বুঝতে হবে উদ্বেগ হওয়াটা কিন্তু অস্বাভাবিক নয়। আচ্ছা। এর তিনটে দিক আছে। একটা হলো আবেগীয়, মানে ভয় পাওয়া, চাপ অনুভব করা। আরেকটা শারীরিক, ঘাম, কাঁপুনি, হার্টবিট বেড়ে যাওয়া। আর তৃতীয়টা জ্ঞানীয়, মানে কনফিউজড হয়ে যাওয়া, কি বলবো ভুলে যাওয়া। হুম। এগুলো চিনতে পারলে হয়তো সামলানো সহজ হয়। ঠিক। আর একটা খুব কাজের কৌশল হল মানসিক রিফ্রেমিং, মানে ব্যাপারটা অন্যভাবে দেখা। সেটা কিরকম? দেখুন, গবেষণায় দেখা গেছে অ্যাংজাইটি বা উদ্বেগের যে শারীরিক লক্ষণগুলো, যেমন ধরুন হার্টবিট বেড়ে যাওয়া বা একটু কাঁপুনি, সেগুলো কিন্তু উত্তেজনার লক্ষণের সাথে প্রায় একই রকম। ও আচ্ছা। তো নার্ভাস লাগছে বা ভয় করছে, এটা ভাবার বদলে যদি ভাবা যায় যে আমি উত্তেজিত বা আমি এই সুযোগটার জন্য তৈরি হচ্ছি, তাহলে কিন্তু পারফরমেন্স ভালো হতে পারে। মনটাকে একটু ঘুরিয়ে দেওয়া আর কি। বাহ! এটা তো দারুণ আইডিয়া। মানে অনুভূতিটা একই থাকছে, শুধু আমি ওটাকে অন্য নাম দিচ্ছি। একদম। আর খুব দ্রুত কাজ দেয় এমন একটা জিনিস হলো শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম। ডিপ ব্রিদিং। হ্যাঁ, বিশেষ করে গভীর শ্বাস নেওয়া, মানে পেট থেকে, আর শ্বাসটা ফেলার সময় একটু বেশি সময় নেওয়া। ধরুন ৪ সেকেন্ড ধরে নিলেন, ৬ বা ৮ সেকেন্ড ধরে ছাড়লেন। আচ্ছা। ইনহেল, এক্সহেল 1.2 রেশিও। হ্যাঁ, অনেকটা সেরকম। অ্যান্ড্রিউ হুবারম্যানের মতো বিজ্ঞানীরাও এই ধরনের কৌশলের কথা বলেন। এটা আমাদের নার্ভাস সিস্টেমকে খুব তাড়াতাড়ি শান্ত করতে পারে। আর ছোটখাটো কিছু শারীরিক ট্রিক্সও তো আছে, তাই না? যেমন একটু নড়াচড়া করা। ঠিক। ধীরে ধীরে হাতের ইশারা ব্যবহার করা বা একটু পায়চারি করা, এগুলো অ্যাড্রিনালিনের প্রভাব কমাতে সাহায্য করে। হাতে ঠান্ডা জলের বোতল রাখার কথা হয়তো বইটা ছিল। হ্যাঁ, শরীর ঠান্ডা থাকলে হঠাৎ মুখ লাল হয়ে যাওয়া বা বেশি ঘাম হওয়াটা একটু কমে। আর কথা বলার আগে জল পান করা বা খুব দরকার হলে লজেন্স বা চুইংগাম ব্যবহার করা যেতে পারে, অবশ্যই পরিস্থিতি বুঝে। মুখ শুকিয়ে যাওয়াটা আটকায়। বইটা একটা এএমপি বা ব্যক্তিগত উদ্বেগ ব্যবস্থাপনা পরিকল্পনার কথাও বলা আছে, মানে নিজের জন্য কয়েকটা কৌশল রেডি রাখা। একদম। হয়তো ৩-৪টে বা ৫টা কৌশল যেটা আপনার জন্য সবচেয়ে ভালো কাজ করে,
সেটা বেছে নিয়ে তৈরি থাকা। যেমন কেউ ভাবল আমি শ্বাস নেব, উত্তেজনাকে রিফ্রেম করব আর হাতের ইশারা ব্যবহার করব, এটাই তার প্ল্যান। ওই যে স্টেফানির গল্পটা ছিল, একজন সিইও। হ্যাঁ, উনিও এই পদ্ধতিতে নিজের অ্যাংজাইটি কন্ট্রোল করতেন। আর লেখকের নিজের ওই পিয়াজ ইন্টারভিউর গল্পটা? ও হ্যাঁ, অপ্রত্যাশিত প্রশ্নের মুখেও দারুণ সামলেছিলেন। ঠিক, মানে নার্ভাস হয়েছিলেন ঠিকই, কিন্তু সেটা কাটিয়ে উঠে একটা ক্রিয়েটিভ উত্তর দিয়েছিলেন আর চাকরিটাও পেয়েছিলেন। এটা দেখায় যে উদ্বেগ থাকবে, কিন্তু সেটাকে ম্যানেজ করা সম্ভব। তাহলে উদ্বেগ কমানোর উপায় পেলাম। এরপর বইয়ের আরেকটা ধারণা কিন্তু আমার বেশ অন্যরকম লেগেছে। মধ্যমতাকে আলিঙ্গন বা ম্যাক্সিমাইজ মিডিওক্রিটি। শুনতে কেমন লাগছে? মানে কি কম চেষ্টা করতে হবে? না না, ঠিক তা নয়। ব্যাপারটা হলো ওই যে নিখুঁত হওয়ার একটা অসম্ভব চাপ আমরা নিই, সেটা থেকে নিজেদের মুক্তি দেওয়া। আচ্ছা। লেখক একটা খেলার কথা বলেছেন, শাউট দ্য রং নেম, মানে ইচ্ছে করে ভুল নাম বলতে হবে। কিন্তু এটা করতে গিয়েও আমরা আটকে যাই, কারণ আমরা সবসময় ঠিক বলতে চাই। ঠিক। এই নিখুঁত হওয়ার চেষ্টাটাই কিন্তু আমাদের স্বতঃস্ফূর্তভাবে কিছু বলতে বা করতে বাধা দেয়। তার মানে পারফেক্ট হতে গিয়ে আমরা আসলে স্বাভাবিক থাকতে পারছি না, বা নতুন কিছু করতে ভয় পাচ্ছি। একদম। দেখুন, মস্তিষ্ক যখন চাপে থাকে তখন ও সহজ বা চেনা পথে চলতে চায়। এটাকে কগনিটিভ লোড বা মেন্টাল শর্টকাট বলা যায়। কিন্তু এর ফলে নতুন কিছু বা অপ্রত্যাশিত কিছু বলার সাহসটা কমে যায়। তাহলে উপায়? উপায় হল ডেয়ার টু বি ডাল, মানে সবসময় অসাধারণ কিছু বলতে হবে এই চাপটা না নেওয়া। সাধারণ বা স্বাভাবিক হওয়ার সাহস রাখা। ওই যে স্টিভ জনসনের উপমাটা, সবসময় ক্যাথেড্রাল বানানোর দরকার নেই, একটা ভালো ইট গাঁথতে পারাও জরুরি। মানে কোয়ালিটির চেয়েও আগে কিছু একটা বলা বা করাটা জরুরি। হ্যাঁ, শুরু করাটা জরুরি। আর ভুল করা নিয়ে কি হবে? আমরা তো ভুল করতে খুব ভয় পাই। সেটাই তো। এখানে মানসিকতার পরিবর্তনটা দরকার। ভুলগুলোকে ব্যর্থতা না ভেবে শেখার সুযোগ হিসেবে দেখা, মানে মিসড টেকস। কিছু অফিসে নাকি ফেইলার ফ্রাইডে হয়, যেখানে কর্মীরা তাদের ব্যর্থতার কথা বলে আর সবাই শেখে। ইন্টারেস্টিং। এটা একটা ভালো পরিবেশ তৈরি করে, যেখানে মানুষ ঝুঁকি নিতে ভয় পায় না। আর পুরো ব্যাপারটাকে মঞ্চে পারফর্ম করার মতো না ভেবে একটা সাধারণ আড্ডা বা আলাপচারিতা ভাবলে চাপ কমে। এর সাথে কি ইম্পস্টার সিন্ড্রোমেরও কোনো যোগ আছে? মানে নিজেকে যোগ্য মনে না করা। হ্যাঁ, খুব প্রাসঙ্গিক। অনেক সময়ই আমরা ভাবি আমার বলার মতো কিছু নেই বা আমি যথেষ্ট ভালো নই। এটা কাটিয়ে উঠতে নিজের অভিজ্ঞতা, নিজের দৃষ্টিভঙ্গির ওপর ভরসা রাখাটা খুব দরকারি। হুম। বিবেক বেণুগোপালের একটা কথা আছে, আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা আর দেখার ভঙ্গিটাই আমাদের আলাদা করে, মূল্যবান করে। তাই নিজের কথাটা বলতে ভয় পাওয়া উচিত নয়। তাহলে উদ্বেগ কমানো গেল, নিখুঁত হওয়ার চাপ সরানো গেল। এরপর আসছে মানসিকতা বা মাইন্ডসেটের বিষয়টা। তাৎক্ষণিক পরিস্থিতিকে বিপদ না ভেবে সুযোগ হিসেবে দেখা। ঠিক, এটা একটা বিরাট শিফট। ওই যে ড্যান ক্লেন ইচ্ছে করে নতুন জায়গায় হারিয়ে যেতেন নতুন কিছু আবিষ্কারের জন্য। হ্যাঁ। অথবা ট্রেভার ওয়ালেস যেভাবে দর্শকদের অপ্রত্যাশিত মন্তব্যকে ব্যবহার করে কমেডি তৈরি করেন। এগুলো সবই কিন্তু পরিস্থিতিকে সুযোগ হিসেবে দেখার উদাহরণ। বইটাতে 4 ধরনের মানসিকতার পরিবর্তনের কথা বলা হয়েছে। প্রথমটা সম্ভবত ওই ফিক্সড বনাম গ্রোথ মাইন্ডসেট, ক্যারল ডুয়েকের কনসেপ্ট। এমন বলছি, লোকে কি ভাবছে এগুলোর চেয়ে বেশি ভাবা শ্রোতাদের কি দরকার, তারা কি শুনতে চায় বা পেতে পারে এই আলোচনা থেকে। মানে নিজেকে জাজ না করে দর্শকদের জন্য কিছু করার চেষ্টা করা। একদম। প্যাট্রিশিয়া রায়ান ম্যাডসন বা ক্যাথি বন্যানো যেমন বলেন, লক্ষ্য হওয়া উচিত শ্রোতাদের জন্য একটা ভালো মুহূর্ত তৈরি করা। আরেকটা দারুণ আইডিয়া হলো ইয়েস অ্যান্ড মানসিকতা। এটা তো ইমপ্রুভ কমেডির খুব পরিচিত কৌশল। ঠিক, কিন্তু এটা যে কোনো কনভারসেশনে কাজে লাগে। অন্যের কথায় বা কোনো পরিস্থিতিতে হ্যাঁ কিন্তু বলে আটকে না দিয়ে, বরং হ্যাঁ এবং বলে সেটাকে গ্রহণ করে তার উপর কিছু যোগ করা। মানে আইডিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়া। হ্যাঁ, এটা সহযোগিতা বাড়ায়, নতুন পথ খুলে দেয়। ওই যে কাল্পনিক উপহার দেবার খেলাটার কথা বলা আছে, ওটা এই ধারণাটা বুঝতে খুব সাহায্য করে। আর চতুর্থ মাইন্ডসেট শিফট। সেটা হলো অতীতে কি ভুল হয়েছে বা কতটা ভালো হয়েছে সেটা নিয়ে বেশি না ভেবে পরবর্তী পদক্ষেপে মন দেওয়া। অনেকটা কোচকের নেক্সট প্লেন নীতির মতো। বাস্কেটবলের মতো। হ্যাঁ, মানে যা হয়ে গেছে সেটা নিয়ে পড়ে না থেকে
এই মুহূর্তে কি করা দরকার সেটাই ফোকাস করা। লেখকের নিজের চাকরি যাওয়ার পরের ঘটনাটা মনে করুন। হ্যাঁ, কঠিন পরিস্থিতি ছিল। কিন্তু উনি ভেঙে না পড়ে ওই মানসিকতা ব্যবহার করে কর্মীদের সাহায্য করার সুযোগ খুঁজে নিলেন, নিজের জন্য একটা নতুন পথ তৈরি করলেন। এই মানসিক পরিবর্তনগুলো কিন্তু তাৎক্ষণিক পরিস্থিতিতে খুব শক্তি দেয়। মানসিকতার পর আসছে স্ট্রাকচার বা কাঠামোর প্রশ্ন। আচ্ছা, হঠাৎ করে কথা বলার সময় কি সত্যি কোনো কাঠামো মেনে বলা সম্ভব? এটা কি আরো কঠিন করে তুলবে না? মজার ব্যাপার হলো উল্টোটা হয়। একটা সহজ কাঠামো মাথায় থাকলে গুছিয়ে বলাটা আসলে সহজ হয়। তাই? হ্যাঁ, কারণ তখন কি বলবো এটা নিয়ে কম ভেবে কিভাবে বলবো সেটাই মন দেয়া যায়। আর শ্রোতাদের জন্য সুবিধা, একটা কাঠামো থাকলে মেসেজটা বোঝা এবং মনে রাখা সহজ হয়, মানে মেসেজটা স্টিকি হয়। বইটাতে হোয়াট, সো হোয়াট, নাও হোয়াট এই কাঠামোটার উপর খুব জোর দেয়া হয়েছে। এটা ঠিক কি রকম? এটা খুব সহজ কিন্তু দারুণ কাজের একটা কাঠামো। হোয়াট মানে হলো বিষয়টা কি বা মূল তথ্যটা কি। আচ্ছা। সো হোয়াট মানে হলো এটা কেন জরুরি, শ্রোতাদের জন্য এর মানে কি, প্রাসঙ্গিকতা কোথায়। হুম। আর নাও হোয়াট মানে হলো এরপর কি, মানে কি করণীয় বা এখান থেকে কি শিক্ষা নেওয়া যায়। ওই যে সারা জাইটলারের গল্পটা ছিল, সহকর্মীর বদলে প্রেজেন্টেশন দিতে হয়েছিল। হ্যাঁ, মনে পড়েছে। উনি এই কাঠামোটা ব্যবহার করেছিলেন। ঠিক, আর খুব সফলভাবে পরিস্থিতি সামাল দিয়েছিলেন। এটা ভীষণ ভার্সেটাইল একটা স্ট্রাকচার। সত্যি তো, এটা তো প্রায় যে কোনো পরিস্থিতিতেই কাজে লাগানো যেতে পারে। একদম। এছাড়াও পিআরপি বা পয়েন্ট রিজন এক্সাম্পল পয়েন্ট বা প্রবলেম সলিউশন বেনিফিট এর মতো আরও কিছু কাঠামো আছে। মূল কথা হলো দু একটা সহজ কাঠামো জেনে রাখা আর সেটা ব্যবহার করে কথা বলার একটু অভ্যাস করা, তাহলে দরকারের সময় আপনা আপনি চলে আসবে। কাঠামোর সাথে সাথে বার্তার ফোকাস ঠিক রাখাও তো খুব জরুরি। ওই যে স্টিভ জবসের উদাহরণটা দিলেন, 1000 গানস ইন ইয়োর পকেট। কি সিম্পল, কিন্তু কত পাওয়ারফুল। একেবারে। ফোকাস থাকার জন্য বইটাতে 4টে দিকের কথা বলা হয়েছে। প্রথম হলো প্রিসিশন বা সুনির্দিষ্টতা, মানে আপনার লক্ষ্যটা কি। আপনি কি শুধু তথ্য দিতে চান, নাকি শ্রোতারা কিছু অনুভব করুক বা কিছু করুক সেটাও চান। নো ফিল ডু। লক্ষ্যটা স্পষ্ট হওয়া দরকার। ঠিক। দ্বিতীয় হলো রেলেভেন্স বা প্রাসঙ্গিকতা, মানে আপনি যা বলছেন সেটা শ্রোতাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, তাদের পরিস্থিতি বা আগ্রহের সাথে মিলছে কিনা। একদম, তাদের চাহিদাটা বুঝতে হবে, একটা কমন গ্রাউন্ড তৈরি করতে হবে। তৃতীয় হলো অ্যাক্সেসিবিলিটি বা সহজবোধ্যতা। মানে জার্গন বা খুব কঠিন শব্দ ব্যবহার না করা। হ্যাঁ, সহজ ভাষায় বোঝানো। ওই যে গ্র্যান্ডমাদার টেস্টের কথা বলা হয়, আপনার দাদি বা নানিকে বুঝবেন। তথ্যকে ছোট ছোট অংশে ভাগ করে চাঙ্কিং বললে বুঝতে আরও সুবিধে হয়। আর চতুর্থ? চতুর্থ হল কনসিজন বা সংক্ষিপ্ততা, কম কথায় আসল মেসেজটা দেওয়া, অপ্রয়োজনীয় ডিটেলস বাদ দেওয়া। হিলারি প্রাইসের কার্টুনের মতো, যেখানে অল্প কথায় অনেক কিছু বলা হয়। কিন্তু আবার বেশি ছোট করতে গিয়ে মূল কথাটাই না হারিয়ে যায়। ঠিক, এখানেই ব্যালেন্সটা দরকার। প্রেসিশন, রেলেভেন্স, অ্যাক্সেসিবিলিটি, কনসিজন, এই 4টে দিকের মধ্যে একটা ভারসাম্য রাখতে হবে, তাহলেই মেসেজটা কার্যকরী হবে। সবশেষে বইটাতে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে এই কৌশলগুলো কিভাবে কাজে লাগানো যায় তার কিছু উদাহরণও দেওয়া হয়েছে। যেমন ধরুন, সাধারণ কথাবার্তা বা স্মল টকের ক্ষেত্রে। হ্যাঁ, সেখানে বলা হয়েছে সাপোর্ট রেসপন্স দিতে, মানে অন্যের কথায় আগ্রহ দেখাতে। শিফট রেসপন্স না দিতে, মানে চট করে নিজের গল্প শুরু না করে দিতে। এটা খুব দরকারি। অথবা ধরুন, টোস্ট দেওয়া বা কাউকে পরিচয় করিয়ে দেওয়ার সময় হোয়াট কাঠামোটা ব্যবহার করা যেতে পারে। ডাব্লিউ মানে ওয়াই, কেন এই উপলক্ষ বা ব্যক্তি জরুরি। এইচ মানে হাউ, কিভাবে তিনি প্রভাবিত করেছেন। এ মানে অ্যানেকডোট, ছোট্ট গল্প। টি মানে থ্যাংক ইউ। এটা একটা সুন্দর ফ্লো তৈরি করে। প্রশ্নোত্তর পর্বের জন্য এডিডি কাঠামোটার কথাও মনে পড়ছে। অ্যান্সার, ডিটেল, ডেসক্রাইব ভ্যালু। ঠিক, মানে সরাসরি উত্তর দিন অ্যান্সার, দরকার হলে একটু ব্যাখ্যা করুন ডিটেল, আর বলুন উত্তরটা কেন গুরুত্বপূর্ণ ডেসক্রাইব ভ্যালু। একইভাবে ফিডব্যাক দেওয়ার জন্য বা ক্ষমা চাওয়ার জন্য নির্দিষ্ট কাঠামো আছে। হ্যাঁ, ফিডব্যাকের জন্য 4 আইজ, ইনফরমেশন, ইম্প্যাক্ট, ইনভিটেশন, ইমপ্লিকেশনস, বা ক্ষমার জন্য AAA, অ্যাকনলেজ, অ্যাপ্রিসিয়েট, অ্যামেন্স। এই রকম কিছু রেডিমেড টুলস জানা থাকলে ওই বিশেষ পরিস্থিতিগুলো সামলানো অনেক সহজ হয়ে যায়। তাহলে আজকের আলোচনা থেকে আমরা অনেকগুলো কাজে জিনিস পেলাম।
প্রথমত, তাৎক্ষণিক পরিস্থিতিতে নার্ভাস হওয়াটা স্বাভাবিক, কিন্তু সেটা ম্যানেজ করার কৌশল আছে, রিফ্রেমিং, শ্বাস নেওয়া ইত্যাদি। দ্বিতীয়ত, পারফেক্ট হওয়ার চাপ থেকে বেরিয়ে এসে সাধারণ হওয়ার সাহস রাখলে বা ভুলকে শেখার সুযোগ হিসেবে দেখলে আমরা অনেক বেশি স্বতঃস্ফূর্ত হতে পারি। আর তৃতীয়ত, মানসিকতার পরিবর্তনটা খুব জরুরি। পরিস্থিতিকে সুযোগ হিসেবে দেখা, শ্রোতাদের কথা ভাবা, ইয়েস অ্যান্ড অ্যাপ্রোচ নেওয়া, আর অতীতে আটকে না থাকা। এবং অবশ্যই একটা সহজ কাঠামো মাথায় রাখা আর মেসেজটাকে ফোকাসড রাখা, প্রিসিশন, রেলেভেন্স, অ্যাক্সেসিবিলিটি, কনসিশন মেনে। তবে সবচেয়ে জরুরি বোধহয় অনুশীলন, তাই না? এগুলো তো একদিনে হবে না। একদম নিয়মিত চেষ্টা করতে হবে, প্রতিটি সুযোগকেই অনুশীলনের সুযোগ হিসেবে দেখতে হবে। ভুল হবে, সেখান থেকে শিখতে হবে। প্রস্তুতি আর অনুশীলনই আসল কথা। আলোচনা শেষ করার আগে একটা ভাবনা রেখে যাই। এই যে তাৎক্ষণিক পরিস্থিতিতে গুছিয়ে আত্মবিশ্বাসের সাথে কথা বলার দক্ষতা, এটা কি শুধুই একটা কমিউনিকেশন স্কিল? নাকি এর চেয়েও বেশি কিছু? হ্যাঁ, যখন আমরা ওই পারফেকশনের চাপ, উদ্বেগ এগুলো সামলে নিজের আসল কথাটা সততার সাথে বলতে পারি, তখন কি আমরা শুধু ভালো বক্তা হই, নাকি অন্যের সাথে আরও ভালোভাবে জুড়তে পারি? মানে আরও বেশি খাঁটি একজন মানুষ হয়ে উঠি? এটা সত্যিই ভাবার মতো একটা প্রশ্ন।